প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকদিন আগে, মানে সপ্তাহ দুয়েক আগে, 2 সপ্তাহ হবে, আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে বলেছিলাম ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনাকে ভারত দেশে পাঠাতে চাইছে। সেখানে আমি কতগুলো কথা উল্লেখ করেছিলাম, যে তার বয়স হয়েছে, তার এমনি বদ্ধ জায়গা থাকতে থাকতে তার মানসিক একটা চাপ তৈরি হয়েছে। তারপর ভারত দেখছে তার বয়স তত বাড়ছে, রিস্ক তত বাড়ছে। আজকে যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে পুরো দোষটা এসে ভারতের ঘাড়ে পড়বে। আমি ভিডিওর শেষে কমেন্ট বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, যদি আপনারা পারেন একবার ওই লিঙ্কটা টাচ করে একবার দেখে নেবেন আমি তখন কি বলেছিলাম, আজ কি বলছি তার সঙ্গে কোনো মিল আছে কিনা। এখন তখন আমি একটা কথা তখন আমি উল্লেখ করিনি, ইচ্ছাকৃতভাবে উল্লেখ করিনি, কারণ ভারতের কাছে এখন যে কথাটা চারদিকে রটে বেড়াচ্ছে, তাকে মারার একটা পরিকল্পনা, ভারতের কানে এটা অনেক আগেই ছিল। সেটা আমি আপনাদের উল্লেখ করিনি, কারণ এটা ভাঙতে বলা হয়নি। এখন যখন বেরিয়ে গেছে, অনেকেই যখন বলছেন, তখন আমার আর বলতে বাধা নেই যে এরকম একটা পরিকল্পনা কিন্তু তৈরি হয়েছে, এবং সেটা বাস্তবায়ন কিভাবে হবে না হবে, চারদিক দিয়ে তার কিন্তু সিকিউরিটি কন্ট্রোল তার নজর রাখছে। এমনি তার নিরাপত্তা ত্রিস্তরীয় নিরাপত্তা বলা হয়, আমি আগেও আপনাদের বলেছি, মানে থার্ড লেয়ার। এখন যেখানে আছেন সেখানে 5th লেয়ার নিরাপত্তা তৈরি করা হয়েছে, মানে 5টা নিরাপত্তা বলা হয়, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে, সেই নিরাপত্তা বলা হয়। এখন উনি বিভিন্ন লোকের সঙ্গে এই সময়ের মধ্যে দেখা করেছেন, বিভিন্ন দলীয় নেতাদের সঙ্গে এই সময় দেখা করেছেন। এখন ভারত জানে যে আওয়ামী লীগের মধ্যেই আওয়ামী লীগের শত্রু লুকিয়ে আছে, এই দলের মধ্যেই আছে, সেটা প্রধানমন্ত্রীও জানেন, মানে আমি শেখ হাসিনার কথা বলছি, তিনিও জানেন, কিন্তু তিনি বাঁচতে পারছেন না কে সেই প্রকৃত মানে গদ্দার, কে নয়। ঠক বাঁচতে গাঁও যার যেমন হয়ে যায়, খড়ের গাদায় সূচ পড়লে খুঁজে বের করা যেরকম দায়, তেমনি যাকে বিশ্বাস করবেন সেই হয়তো পেছন দিক দিয়ে ছুরিটা মেরে দিল, যেমন বঙ্গবন্ধুর ক্ষেত্রে হয়েছিল। সে কথা আপনারা জানেন, ওনার সব থেকে বিশ্বস্ত মানুষ, যাকে বলে রেখে দিয়েছেন সন্তানদের এবং পরিবারের সবাইকে, আমার যদি কিছু হয় তার সঙ্গে যোগাযোগ করো, সেই কিন্তু খুনটা করেছিলেন। এখন যিনি বিশ্বাসের পাত্র, যাকে তিনি ডেকে পাঠাচ্ছেন, তিনি সত্যিই বিশ্বাসের পাত্র কিনা এখন ভারতের মনে সন্দেহ দেখা দিয়েছে। ফলে তাকে এমন একটা জায়গায় পরিবর্তন করে রাখা হচ্ছে, খোলামেলা জায়গা, এবং তার সঙ্গে এই ডিসেম্বরের মধ্যে আর কারোর যোগাযোগ করতে দেওয়া হবে না। মানে সে দলীয় নেতা হোক, কর্মী হোক, যেই হোক, একমাত্র তার পরিবারের লোক ছাড়া কাউকে দেখা করতে দেওয়া হবে না, শেখ পরিবারও নয়। কারণ ভারত আর কোন রকম রিস্ক নিতে চায় না। ভারত অপেক্ষা করছিল বেঙ্গল ইলেকশনের উপরে, কারণ যত বাধা ছিল এই বেঙ্গল ইলেকশন, যতক্ষণ না পর্যন্ত বেঙ্গল জয় করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারত কিন্তু নিশ্চিন্তে থাকতো না। কারণ এপারে যদি গদ্দার থাকে, ওপারে যদি গদ্দার থাকে,
দুই গদ্দারের সীমান্তের এপারের ওপারে যদি মিল হয়ে যায়, সীমান্তের কাঁটাতারের এপারের ওপারে অন্ধকারে, তাহলে পরে কিন্তু কোনো খেলাই ঠিক মতো হবে না, নিরাপত্তা নিশ্চিত হবে না। তো ওই কারণে আমি বলেছিলাম, বারবার বলে আসছিলাম যে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত দিতে গেলে নির্বাচনটা অবধি অপেক্ষা করতে হবে। নির্বাচন শেষ, 4 তারিখে ফল প্রকাশ, ফল প্রকাশের পর বোঝা যাবে যে বিজেপি ক্ষমতায় বসছে কিনা, এবং বসবে তো বটেই, কত আসন পেয়ে বসছে সেটাই হচ্ছে এখন কথা। আর একটা প্রশ্ন সকলের মনে উকি ঝুঁকি মারছে, এবং আপনাদের এই যে আখতার, ডিম আখতার, ওরা বিদেশে গিয়ে ডিম খেয়েছিল, সে যখন এনসিপির হয়েছে, তা এখন পার্লামেন্টে ঢুকেছে, সে নাকি আশঙ্কা প্রকাশ করেছে যে যদি এখানে বিজেপি আসে তাহলে পরে আমাদের এখানে সমস্ত পাঠাবে, আমরা শরণার্থী সমস্যায় ভুগবো। তার মানে উনি স্বীকার করলেন যে বাংলাদেশিরা ভারতে রয়েছে, এটা মেনে নেন। আর আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশিদের ধরে ধরে এই যে এসআইআর যারা বাদ পড়েছে তাদেরকে ধরে ধরে ফেরত পাঠানো হবে, সেই ভিডিওর লিঙ্কটাও আমি আপনাদের দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, ওই পিন করা থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটাই হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যে রাতের অন্ধকারে গেট খুলে সমস্ত পার করব। উনি ওনার দেশেরটা বলেছেন, রাজ্যেরটা বলেছেন, আমি আমার রাজ্যেরটা বলছি, যে বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া গেট খুলে একদিকে যেমন হিন্দুদের ঢোকাবে, একদিকে পশ্চাৎ দেশে লাথি মেরে কিছু কয়েক লক্ষ লক্ষ আমাদের বাংলাদেশি যারা রয়েছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে পাঠানো হবে। এইবার ধরুন একটা ডেট দেওয়া হলো, এর মধ্যে স্বইচ্ছায় এসো, তোমাদের আমরা পাঠিয়ে দিচ্ছি। যদি বিকল্প ব্যবস্থা, একটা কি বিকল্প ব্যবস্থা শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদী সরকার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের মতো একটা প্ল্যান করেছেন, কঙ্গোর সঙ্গে কথাবার্তা হয়েছে, কঙ্গোর কয়েক বিলিয়ন ডলার দিয়ে দেওয়া হবে, এবং প্রত্যেক বাংলাদেশির হাতে $2000 দিয়ে দেওয়া হবে, প্লেনে চাপিয়ে সোজা কঙ্গো। আমি তো বঙ্গোপসাগরে ফেলে দিতে পারি না একটা জীবিত মানুষকে, কোনো একটা জায়গায় তো পাঠাতে হবে। $2000 মাথা পিছু, তাও হচ্ছে 3 জন, 4 জন, স্বামী স্ত্রী এবং তার 2 সন্তান। আর যদি স্বামী স্ত্রী থাকে তাহলে 2 2 4, স্বামী স্ত্রী আর 2 সন্তান থাকলে $8,000। ওই 4টের বেশি, 5টা 6টা 10টা আপনি সন্তান উৎপাদন করুন, 1 পয়সা আপনি পাবেন না। কঙ্গোর টিকিটটি কিন্তু আপনার থাকবে, আপনি সোজা কঙ্গো চলে যান, ওখানে গিয়ে বসবাস করবেন। আর না হলে পরে আপনি সুস্থিরভাবে বাংলাদেশে নিজের দেশে গিয়ে থাকুন। এখন তার যে আশঙ্কা কিন্তু অমূলক নয়, কারণ আমি আশঙ্কার কথাটা কিন্তু আগেই শুনিয়ে রেখে দিয়েছি। এসআইআর কিন্তু এনআরসির মতো, এনআরসির প্রায় অর্ধেক হয়ে গেল, এরপরই ভোটটা হয়ে গেলে হয়ে যাবে এনআরসি, যেটা হবে ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সেইটা হয়ে গেলে আরো ধরা পড়বে। তার আগে যদি পালাতে পারে বা চলে যেতে চায়, তাহলে ফরেন রেজিস্ট্রেশন অ্যাক্টের অফিস, তার ডিরেক্টর যারা আছে, তারা ব্যবস্থা করে দেবে, করে দিলে তোমরা চলে যাও।
তো মূল কথায় ফিরি, শেখ হাসিনার ব্যাপারটা। শেখ হাসিনার জন্য এখানে এখানে এমন একটা বাড়ি দেখা হচ্ছে, জায়গা দেখা হচ্ছে, যাত্রী সেটা অত্যন্ত বড়। আর ভারতবর্ষে বড় বড় জমিদার বাড়ি আর আপনার রাজপ্রাসাদের তো অভাব নেই। বড় বড় রাজপ্রাসাদ রয়েছে, যেগুলো মেনটেন করা, সুন্দরভাবে মেনটেন করা। যে কোনো একটা রাজপ্রাসাদে তাকে ঢুকিয়ে দেওয়া হবে, একদম নৌকর চাকর সমস্ত কিছু দিয়ে, সেক্রেটারি ফেক্রেটারি দিয়ে, ডাক্তার ফাক্তার দিয়ে, সেনার ওইখানে রেখে দেওয়া হবে। এবং নিরাপত্তা বলয় তো থাকবেই। তারপরে সেগুলো হচ্ছে, এটা থাকবে কোন একটা বিমান ঘাটির আশেপাশে। এইবার আপনারা খুঁজুন যে বিমান ঘাটির আশেপাশে মহীশূর থেকে রাজস্থান অথবা পাঞ্জাব থেকে, রণজিৎ সিং এর পাঞ্জাব থেকে আর এদিকে কাশ্মীরের মহারাজা পর্যন্ত কোন অঞ্চলে কতগুলো রাজপ্রাসাদ রয়েছে যেখানে উনি থাকতে পারেন। এটা আপনারা চিন্তা করে আমাকে কমেন্টে জানাবেন। আমি দেখতে চাই আপনারা কজন ধরতে পারছেন। তবে হ্যাঁ, ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনা ফিরবেন। আর তারেক রহমানের কি হবে সেটা আমি কালকে আপনাদের বলবো। আজকে শেখ হাসিনার ব্যাপারের মধ্যেই জিনিসটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, খুব দ্রুত বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন। এবং এই নির্বাচনগুলো যখন অনুষ্ঠিত হবে তখন সারা বাংলাদেশে রাজনীতির যে লুকায়িত শক্তিগুলো রয়েছে পুরো শক্তিটা বের হয়ে আসবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবে যে কোনোভাবে হোক, এবং স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগ ছাড়বে না। বিশেষ করে ইউনিয়ন নির্বাচন, এটা আওয়ামী লীগ অংশগ্রহণ করবেই। কিন্তু সেই বিষয়গুলি নিয়ে হয়তো ভিন্ন আলাপ আলোচনা করবো। কিন্তু এখন যেটি আলোচনা করবো সেটা হলো ঢাকা যে দুটো অংশ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এই দুটো নির্বাচন খুব সম্ভবত দ্রুত হতে যাচ্ছে। ইতিমধ্যে জামাত দক্ষিণ সিটি কর্পোরেশনে তাদের প্রার্থী ঘোষণা করেছে, এনসিপিও তাদের প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে বিএনপি যাদেরকে প্রশাসক হিসেবে বসিয়েছে, ধরা হচ্ছে বা মনে করা হচ্ছে যে ওনারাই হবেন আগামী দিনে বিএনপির প্রার্থী। তো সেখানে দক্ষিণ সিটিতে সালাম সাহেব আছেন, কিন্তু সালাম সাহেবের এগেনস্টে সেখানে যে জনতার মেয়র ইশরাক, তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি তার মন্ত্রিত্ব ছেড়ে কিংবা তার এমপিগিরি ছেড়ে তিনি মেয়র নির্বাচন করবেন, এই ব্যাপারে তিনি অনেক আগে ঘোষণা দিয়েছেন। কিন্তু দল যদি তাকে মনোনয়ন না দেয়, এক্ষেত্রে পুরনো ঢাকা কেন্দ্রিক তার যে আত্মীয় আছে, স্বজন আছে, ভোটার আছে, বা তার যে বিশাল কর্মী বাহিনী আছে, তারা এই বর্তমান যিনি আব্দুল সালাম সাহেব আছেন তার পাশে থাকবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। অন্যদিকে আরেকটি অংশ, অর্থাৎ ধরুন যে এখন এই যে মির্জা আব্বাস সাহেবের আত্মীয় স্বজন, তো যেহেতু মির্জা আব্বাস একসময় ঢাকার মেয়র ছিলেন, তো এখানে একটা যৌগিক ঘটনা ঘটতে পারে। অর্থাৎ ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাসের পরিবার এবং সাদেক হোসেন খোকার পরিবারের মধ্যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল এবং সেটা এখনো অব্যাহত আছে। কিন্তু উপরে তাদের মধ্যে যতটাই খাতির থাকুক না কেন, এক্ষেত্রে ইশরাক যদি সালাম সাহেবের বিরোধিতা করে, মির্জা আব্বাসের যারা লোকজন আছে তারা সালাম সাহেবের পক্ষে যেতে পারে। আবার এটাও হয়ে যেতে পারে, সেটা হলো যে ইশরাক সাহেব এবং মির্জা আব্বাস সাহেবের যারা পরিবারের লোকজন আছে তারা একত্রে মোটামুটি সালাম সাহেবকে একটা শিক্ষা দেওয়ার জন্য একটা কাজ করতে পারে, এবং যে কাজটি আওয়ামী লীগ জামানাতে মেয়র মহিউদ্দিনকে হারানোর জন্য চট্টগ্রামের যত লোক আছে, যেমন ধরেন ডক্টর আফসারুল আমিন, আব্দুল লতিফ, শামসুল হক, তারপর শেষে আখতারুজ্জামান বাবু, ওনাদের
বিভিন্ন রকম রাজনীতির কারণে তাদের মধ্যে মতদ্বৈততা ছিল। কিন্তু 2009 সনে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে মেয়র মহিউদ্দিন সাহেবকে হারিয়ে দেওয়ার জন্য আরেকজন ছিলেন মিস্টার কায়ছার, তিনি প্রেসিডেন্ট মেম্বার ছিলেন। তো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ভদ্রলোকের মানে পরাজয়ের জন্য তারা প্রাণান্ত চেষ্টা করে এবং তারা সফল হয়। আমি সেই নির্বাচনে একজন কোঅর্ডিনেটর ছিলাম। মহিউদ্দিন সাহেব আমাকে বললেন যে, রনি সাহেব আপনি আসছেন। উনি সবাইকে আপনি আপনি করে বলতেন, রনি ভাই বলতেন। আপনি ঢাকা থেকে এত কষ্ট করে পরিবার পরিজন নিয়ে আসছেন। তো তার পাশে একজনকে দেখাইয়ে বললেন, খুব সিনিয়র নেতা ঢাকার, মুখ কালো করে বসে আছে। তো তিনি বললেন যে, এই সুদানির ফুত এখানে বসে বসে আমাকে এই কাজ করতেছে। ওই চট্টগ্রাম আঞ্চলিক ভাষা যেভাবে বলে। যাই হোক, রেজাল্ট আউট হলো। আমি ঢাকা নির্বাচনের একদিন আগে চলে এলাম। তো ফলাফল যখন ঘোষিত হলো, পরাজিত হলো, সেই লবিতে চট্টগ্রামে যারা এমপি ছিলেন তাদের যে কি খুশি, মনে হয় যেন সেখানে একটা খুশির বন্যা বয়ে গেছে। এই হলো রাজনীতির হিংসা বিদ্বেষ। অন্যদিকে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এনসিপি এবং জামাতের মধ্যে যে ঐক্য আছে, সেখানে এনসিপি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকার মেয়র করতে চাচ্ছে। কিন্তু আসলে ঢাকার মেয়র হবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা এনসিপির ইভেন হাসনাত বা যারা যারা সংসদ সদস্য হয়েছে, আমাদের সমাজ এখন এদেরকে কোনো এক্সিকিউটিভ পদে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাদেরকে গ্রহণ করবে, এটা এখনো পর্যন্ত মানে আমরা মেনে নিতে পারছি না। যেমন হাসনাত এমপি হয়েছেন, কিন্তু যদি মির্জা ফখরুল ইসলাম মুন্সি যিনি ছিলেন তার বিপরীত, তিনি যদি থাকতেন, হাসনাত কিভাবে হতো সেটা পরের ব্যাপার। আবার নাহিদ সংসদ সদস্য হয়েছে, তো তাকে ইঞ্জিনিয়ারিং করে সেখান থেকে নির্বাচিত করে আনা হয়েছে, সে জনগণের ভোটে হয়নি, এটা এখন বলতে গেলে সবার কাছে ওপেন সিক্রেট। আক্তারের ব্যাপারে তেমন কোনো কথা শুনিনি। হার্ট সার্জিস প্রাণান্ত চেষ্টা করেছেন, বেশ ভালো ভোট পেয়েছেন, কিন্তু হতে পারেননি। আর মাসুদের ব্যাপার কি হয়েছে হাতিয়াতে সেটা আমরা জানি না। কিন্তু যারাই হয়ে আসছেন, এনসিপির যারা যারা সংসদ সদস্য হয়েছেন, আমাদের এই সমাজ এখনো পর্যন্ত মানে তাদেরকে এমপি হিসেবে, নেতা হিসেবে, ন্যাশনাল লিডার হিসেবে গ্রহণ করবে, এটা আমাদের মন মানসিকতা এখনো তৈরি হয়নি। হয়তো তারা যদি আরো ভালো কাজ করেন, তারা যদি আগামী দিনগুলোতে টিকে থাকতে পারেন, তাহলে হয়তো একটা সময় তারা জাতীয় নেতায় পরিণত হবেন এবং আমাদের দৃষ্টি আকর্ষণ করবে। মানে এই হলো আমাদের দেশের মানে লোকজনের প্রচন্ড একটা কনজারভেটিভ। এই কনজারভেটিভনেসের কারণে কি হচ্ছে, সেই বিএনপি, আওয়ামী লীগ, এর বাইরে আমরা আসলে যেতে পারছি না। আবার একটা এলাকাতে যিনি এমপি হচ্ছেন, এমপির পরে তার ছেলে এমপি হবে, ছেলের পরে তার বউ হবে, তার কন্যা হবে, মানে এরকম একটা চিন্তা চেতনা দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশনে, এই ট্র্যাডিশনের বাইরে শুধু আমি না, ইভেন জাপানে, আমি জাপানে গিয়ে দেখে আসছি, ইংল্যান্ডে, এইভাবে পরিবারতন্ত্রের থেকেই আসলে বেশিরভাগ রাজনীতি হয়ে আসে। তো সেই দিক থেকে বিএনপির যে প্রার্থী, সেই প্রার্থী মানে এই দুটো পরিবারের বাইরে যেতে পারছে না। তৃতীয় জায়গা থেকে যদি এখানে প্রার্থী করা হয়, এই দুটো পরিবার একত্র হয়ে তাকে মানে হারানোর জন্য প্রাণান্ত চেষ্টা করবে। এখানে তারেক রহমান সাহেব বললেও কাজ হবে না। এই গেল এক বাস্তবতা। নিউট্রালি যদি আমি বলি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেহেতু তার সম্পর্কে অনেক বদনাম হয়ে গেছে, তার অনেক কন্ট্রিবিউশন আছে জুলাই আগস্ট আন্দোলনে, কিন্তু প্রচণ্ড ইমেজ সংকট, প্রচণ্ড ইমেজ সংকট। এবং অন্যান্য যেমন সে মন্ত্রী হিসেবে চুপচাপ থেকেছে, যা কিছু করেছে, কিন্তু অ্যাজ এ পাবলিক ফিগার হিসেবে যেটা হাসনাত করতে পারে বা ইভেন যেটা সার্জিস করতে পারে, এটা এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই পর্যায়ে আসেনি। কিংবা নাহিদ যেটা পারে, এখনো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই পর্যায়ে আসেনি। ফলে তাকে প্রার্থী করা মানে গো হারার সম্ভাবনা। তো সেই দিক থেকে জামাত এনসিপির যে ঐক্যবদ্ধ প্রার্থী, সেই প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে না করে শোনা যাচ্ছে যে সাদিক কাইম, ডাকসু যে ভিপি, তাকে করা হয়েছে। এটা কি হবে, মানে এটা কি করে সম্ভব? এখানে দেখা যাচ্ছে যে যেহেতু কবি নজরুল কলেজ, তারপরে ঢাকা কলেজ, সিটি কলেজ, মানে উত্তর দক্ষিণ সিটির যে স্ট্রাকচার, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা ঢাকা শহরের যত বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব এই এলাকাতে, অর্থাৎ কবি নজরুল, সরওয়ার্দী, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, ঢাকা কলেজ, সিটি কলেজ,
এরপরে আইডিয়াল কলেজ, ধানমন্ডি ল কলেজ, বদরুন্নেসা, কামরুন্নেসা, ইডেন, গার্লস অর্থনীতি থেকে শুরু করে কি না আছে, মানে এই এলাকাতে আসলে সব স্টুডেন্ট। এবং সেই স্টুডেন্টদের মধ্যে এখন পর্যন্ত শিবিরের যে যাকে বলা হয় কর্মী বাহিনী, এই কর্মী বাহিনী সমপর্যায়ে কর্মী বাহিনী ছাত্রদলের নেই। ফলে সাদিক কাইয়ুম সে বান্দরবন থেকে বা পাহাড়ি অঞ্চল থেকে, খাগড়াছড়ি যেখান থেকে আসুন না কেন, এবং তাকে আপনি যত ইয়াং মনে করেন না কেন, তার পিছনে সংগঠনের হাজার হাজার নিবেদিত প্রাণ যারা কর্মী, তারা বাড়ি বাড়ি ছুটবে, ছেলেরা ছুটবে, মেয়েরা ছুটবে, এবং এদের সংখ্যা কয়েক লাখ। তারা অনেকে ভোটার না, কিন্তু কয়েক লাখ। আবার অন্যদিকে দেখেন যে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, তিনি কিন্তু অনেক ভোট পেয়েছেন, এবং বলা হয়ে থাকে যে সত্যিকার অর্থে তারা ওখানে বিজয়ী হওয়ার জন্য কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে ভোটারদেরকে সেখানে ট্রান্সফার করেছেন। এবং তারেক রহমান সাহেব যদি সেখানে পরাজিত হতেন, এটা অস্বাভাবিক কিছু ছিল না। এখন সেখানে কোনো সমঝোতা হয়েছে কি না বা হয়নি, সেটা পরের ব্যাপার। তো এই ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি এবং দক্ষিণ সিটি, এই সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে জামাত তাদের সর্বোচ্চ শক্তি দেখাবে, সর্বোচ্চ বিনিয়োগ করবে, এবং এখানে যত রকম কৌশল আছে এই নির্বাচনে জয়লাভ করার জন্য তারা চেষ্টা করবে। সেটা এই কারণ হলো, ঢাকা শহরে দুটো মেয়র যদি তাদের থাকে, তাহলে এই শহর তারা নিয়ন্ত্রণ করতে পারবে। একইভাবে চট্টগ্রামও তারা ছাড় দেবেন, এক চুল ছাড় দেবেন, এবং চট্টগ্রামে ইতিমধ্যে তারা একটা বেশ করে ফেলেছে। ফলে সামনে এই যে ঢাকা যে সিটি কর্পোরেশন নির্বাচন আসছে, সেই সিটি কর্পোরেশন নির্বাচনে যদি জামাত জিতে যায়, রাজনীতির কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হবে। যদি বিএনপি জিতে যায় তাহলে একরকম, আর যদি বিএনপি পরাজিত হয় তাহলে আর একরকম। ফলে এখন আপনি যে রাজনীতির যে দৃশ্যগুলো দেখছেন, সেই দৃশ্যগুলো খুব দ্রুত, অর্থাৎ এই সিটি কর্পোরেশন নির্বাচনের পরে একেবারে রিভার্স হয়ে যাবে সবকিছু। আর এর মধ্যে আওয়ামী লীগের যারা ভোটার রয়েছে, সেই আওয়ামী লীগের ভোটাররা এবার খুব ম্যাথমেটিক্স ব্যবহার করে, অঙ্ক ব্যবহার করে তারা প্রাণান্ত চেষ্টা করবে খেলার জন্য, এবং সেই খেলাটা হবে বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, এনসিপির সাথে, যাতে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়, রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা হয়, রাজনীতির মাঠ ঘোলা হয়, এবং সেই ঘোলা পানিতে আওয়ামী লীগ মাছ শিকার করার চেষ্টা করবে।